ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের হত্যাকে কেন্দ্র করে চট্টগ্রামে যা যা ঘটেছে, বিভিন্ন পক্ষ তাতে যেভাবে রিয়্যাক্ট করেছে, সেটা সর্বশেষ নিয়ে একটু কথা বলতে চাই। এবং ধারণা করাই যায় সরকারের সাথে ভারতের সমস্যা আগের চাইতে আরো। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যাকে শহীদ করা হয়েছে সেও আমাদের সাথে ছিল, এই জায়গায় তাকে কোপ দেওয়া হয়েছে এবং এখানে এমন ভাবে ইট দিয়ে থেতলাই দেওয়া হয়েছে, বাড়ি দেওয়া হয়েছে, তার মগজ বের হয়ে গেছে এবং তার একটা চোখ বের হয়ে গেছে আর একটা চোখ এভাবে খোলা আছে। এর পরবর্তী সময়ে তারা জয় শ্রীরাম দিয়ে দেশের চলমান পরিস্থিতিতে চট্টগ্রামে একজন বিজ্ঞ আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং দেশব্যাপী একটা উত্তেজনা বিরাজ করছে, সাম্প্রদায়িক দাঙ্গার সম্ভাবনা। এই পরিস্থিতিতে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারতের প্রতিক্রিয়া। ভারত বেশ বলতে গেলে কড়া প্রতিক্রিয়াই জানিয়েছে। কেন কৃষ্ণ দাসকে নিয়ে ভারত প্রতিক্রিয়া জানালো? কৃষ্ণ দাস কি সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেল রাত 10টার দিকে গায়েবানা জানাজা শেষে রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয় মিছিলটি, যা ভিসির বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যাকারীদের এবার কি তাহলে কঠিন বিপদে পড়ে ক্ষমতা ছেড়ে দিতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজি ডক্টর মোহাম্মদ ইউনূসকে? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজি ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা একটি ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজটা আমরা প্রমাণ সহকারে দেখে আসি। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের হত্যাকে কেন্দ্র করে চট্টগ্রামে যা যা ঘটেছে, বিভিন্ন পক্ষ তাতে যেভাবে রিয়্যাক্ট করেছে, সেটা সর্বশেষ নিয়ে একটু কথা বলতে চাই। এবং ধারণা করাই যায় সরকারের সাথে ভারতের সমস্যা আগের চাইতে আরো গভীর হচ্ছে বা গভীর হলো। সরকার কি করতে পারে এখন, বা সত্যি কি যথেষ্ট বেশি চাপ আরো সামনের দিনে আসতে যাচ্ছে, সে আলাপটা একটু করে নিতে চাই। শুরুতে যেমন বলেছিলাম, উনি ইসকন নেতা, যদিও তাকে বহিষ্কার করা হয়েছে কেন্দ্রীয় ইসকন, যেহেতু তাকে ইসকন নেতা বলছে, আমরা এখন থেকে তাকে বলবো সেটাই, এবং সেই বহিষ্কারকে একটা নাটক হিসাবে আমরা দেখতেই পারি। যাই হোক, গতকাল এই ঘটনা ঘটার পর বেশ কয়েকটা বিষয় ঘটেছে। একটা হচ্ছে বাংলাদেশে চিন্ময় দাসকে গ্রেফতার করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা স্টেটমেন্ট দিয়েছিল। সরকার বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটাকে কন্ডেম করেছে, সেটার প্রতিবাদ জানিয়েছে। আমি হুবহু একটু পড়তে চাই। এবং ডক্টর ইউনূসের সরকারের সময় এই একটা জিনিস যখনই হয় তখন আমাদের নিজেদেরকে একটা সার্বভৌম রাষ্ট্রের নাগরিক বলে মনে হয়। আগেও বলেছি, আবার একটু যোগ করে রাখতে চাই, খুবই রেভলিউশনারি কিছু না, এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আগে যেহেতু আমাদের এখানে একটা সেবাদাসী ছিল ভারতের, আমাদের এখানে তথাকথিত সরকার প্রধান হিসাবে, এবং বাংলাদেশকে তিনি ভারতের কলোনিতে পরিণত করেছিলেন, তাই এ ধরনের বিষয় আমাদেরকে একটু অবাকই করে, কিন্তু রাইটলি এটা করেছেন। কিন্তু স্বাভাবিকভাবে ভারত এটা পছন্দ করবে না। আসবো সে জায়গায়, কিন্তু কি বলা হয়েছে মন্তব্যে, স্টেটমেন্টে, সেটা একটু পড়ি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর হয়েছে। এমন একটি বিষয় নিয়ে এই বিবৃতি দেওয়া হয়েছে যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমাদের মনে থাকার কথা, শেখ হাসিনা বাংলাদেশকে যাতা করে ফেলছে, ভারত তখন সব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলতো। আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার, আপনাদেরও নিশ্চয়ই মনে আছে, যখনই ভারতের ব্রিফিং হতো জিজ্ঞেস করতো অভ্যন্তরীণ বিষয়। বিবৃতিতে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এরপর অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার লক্ষ্য করছে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার ঘটনায় কিছু মহল ভুলভাবে তুলে ধরছে। ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে ভুলভাবে তুলে ধরছে না, পাশাপাশি দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব বোঝাপড়ার চেতনারও পরিপন্থী। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশের সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি ও অসাম্প্রদায়িক দেশ গড়তে সরকারের যে প্রতিশ্রুতি ও প্রচেষ্টা, ভারতের বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশের জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে ধারা চলে আসছিল তার সমাপ্তি টানতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের এই একই নজরে দেখা হয়। ভারতের বিবৃতিতে এসব সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে। তারপর তিনি সব ক্ষেত্রেই সবার আচার আচরণ, ধর্মীয় সবকিছু পালন করার সুযোগ আছে। এরপর বলছেন, সব নাগরিকের
বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের একটি দায়িত্ব। গত মাসে বাংলাদেশ শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে এবং সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করে না এবং এটা একটা বিচারাধীন বিষয় ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। মঙ্গলবার সাইফুল ইসলাম নামে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে সেটার উল্লেখ করা হয়েছে। এখানে কয়েকটা, জনাব সাইফুল ইসলামকে যে হত্যা করা হয়েছে, এখানে কয়েকটা জিনিস সরকারকে একটু দ্রুত করা দরকার। মানে এই হত্যাটাকে হত্যা হিসাবে দেখতে হবে এবং দেশে প্রকাশ্য দিবালোকে কোর্ট প্রাঙ্গণে এই ঘটনা ঘটানো হয়েছে। যারা ঘটিয়েছে, আমরা এর মধ্যে মিডিয়াতে অনেকগুলো ছবি দেখেছি, ধারালো অস্ত্র হাতে লোকজন ঘুরে বেড়াচ্ছে এবং তারাই এটা করেছে মনে করা যৌক্তিক কারণ আছে। সরকারের উচিত হবে খুব দ্রুত দায়ী ব্যক্তিদের ধরে ফেলা, এটাকে কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। মানে হিন্দু মুসলিম দাঙ্গার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির কারণে এই ঘটনার সঠিক বিচার ঠিকঠাক মতো হবে না, এটা হতে পারে না। সরকারের অ্যাকশন খুব ভালোভাবে চলতে হবে, এটা নিয়ে কোনো কনফিউশন রাখার দরকার নেই। প্রসঙ্গত বলে রাখা ভালো, আমাদের দেশের মানুষরা সত্যিকার অর্থে অত্যন্ত ভালো সেন্সিটিভিটির পরিচয় দিয়েছে। গতকাল যে ঘটনা ঘটেছে এর আগে এমন হয়েছে, তুলনামূলকভাবে অনেক কম বিষয়েও মুসলিম সম্প্রদায়ের মানুষ, আবারও বলি এরা আসলে ঠিক মুসলিম সম্প্রদায়ের মানুষ না বলে এর মধ্যে প্রচুর ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে, হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ঘটনা বাংলাদেশে ঘটেছে। সেই তুলনায় এখানে যা ঘটেছে, ধরে নিলাম চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল, কিন্তু সারা দেশে আরো বহু 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 জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, যে কোনোখানে যে কোনো অঘটন ঘটে যেতে পারত। কিন্তু কি অসাধারণ ব্যাপার, আমি যখন এই ভিডিও রেকর্ড করছি অন্তত সেই সময় পর্যন্ত তেমন কিছু দেখা যায়নি। আমাদের দেশের মানুষরাই চক্রান্তকে নষ্ট করে দেবে এই বিশ্বাস আমার ছিল। আমি স্মরণ করছি সেই দিনগুলোর কথা, সেই 3টা দিন যখন বাংলাদেশের সরকার ছিল না, সেই অর্থে কোনো কিছুই হয়নি। কত কি হতে পারত, চুরি ডাকাতি হত্যা ধর্ষণ, অলমোস্ট কিছু হয়নি। অসাধারণ ব্যাপার। যাই হোক, এই প্রেক্ষাপটেই হিন্দু সম্প্রদায়ের যে নেতৃবৃন্দ আছেন সেটা তারা বিবৃতি দিয়েছেন, গতকাল সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন করার ক্ষেত্রে তারা অনেক কথা বলেছেন, এর মধ্যে খুব আপত্তিকর মন্তব্য আছে, আমি সেই জায়গায় আসব। তারা বলছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চান, কিন্তু এর মধ্যে দুর্বৃত্তরা ঢুকে সব কাণ্ড ঘটিয়েছে। এই জায়গায় তিনি বলছেন, যিনি কথা বলছেন তিনি হলো সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি সুমন রায়। তিনি বলছেন চট্টগ্রামে হিন্দু মনে করে আইনজীবীর উপরে হামলা চালানো হয়েছিল, এখন চট্টগ্রামে অন্য হিন্দু আইনজীবীরাও ঝুঁকির মধ্যে রয়েছেন। খেয়াল করি আমরা, তারা এসব, আমি কোথাও যেন একটা দেখলাম, একটা স্টেটমেন্টও আছে যে ইসকন এই ব্যাপারে তাদের দুঃখ প্রকাশ করেছে সাইফুলের হত্যাকাণ্ডের ব্যাপারে, কিন্তু এখানেও বলছেন হিন্দু মনে করে নাকি তাকে হত্যা করা হয়েছে। আমরা খেয়াল করব, তার মানে এটা স্বীকার করা হচ্ছে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে। সেটা কে করেছে আমরা সেই তর্ক সরিয়ে রাখি, এখনো কিন্তু ডিনায়াল তাদের মধ্যে। শুধু সেটা না, আমি খুব অবাক হয়েছি রয়টার্স যখন এই রিপোর্ট করেছে এটা নিয়ে, সেখানে বলা হচ্ছে, এক্স্যাক্টলি বলা হচ্ছে, আ মুসলিম লয়ার ডিফেন্ডিং দাস ওয়াজ কিলড অ্যামিড প্রটেস্ট আউটসাইড দ্য কোর্ট ইন চিটাগাং, said পুলিশ অফিসার লিয়াকত আলী। এই লিয়াকত আলীকে সরকার খুঁজে বের করতে হবে। এই লিয়াকত আলী বলছেন যে লয়ার যিনি খুন হয়েছেন তিনি দাসকে ডিফেন্ড করতেন, মানে চিন্ময় কৃষ্ণ দাসকে ডিফেন্ড করতে এসেছেন, মানে তার লয়ারকে খুন করা হচ্ছে। সো ন্যারেটিভটা দাঁড়ালো এরকম, জনাব চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়ানোর কারণে সাইফুলকে হত্যা করা হয়েছে। এগেইন হিন্দু সম্প্রদায়ের নেতারা যেটা বলছেন যে তাকে হিন্দু মনে করে হত্যা করা হয়েছে, মানে মুসলিমরা হত্যা করেছেন। সাইফুলকে হত্যা করার ক্ষেত্রে লিয়াকত আলীর বক্তব্য একই রকম, যে মুসলিমরাই তাকে হত্যা করেছে, তারা মুসলিম জানতো তার ভাষ্যমতে, কিন্তু তিনি যেহেতু জনাব চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়িয়েছেন লয়ার হিসেবে, সে কারণে তাকে হত্যা করা হয়েছে। আমরা ডিসইনফরমেশনগুলো খেয়াল করব। এবং তারা আরো কিছু কর্মসূচি দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ, এই যে এভাবে বলা ঠিক না, এই সংগঠনটা সব হিন্দু সম্প্রদায়ের মানুষ তো ননই, তাদের এই কর্মসূচি কি ঠিক হচ্ছে, এটা নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো, এটাও খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু আমি কথা বলতে চাই। যাই হোক, ডক্টর ইউনূসের সরকার ভারতের সাথে রাইটলি যে স্টেটমেন্ট দেওয়ার কথা সেটাই দিয়েছেন। এখন সমস্যা যেটা দাঁড়াবে, ভারতের জিনিসগুলো ভালোভাবে নেয় না, আগেও নেয়নি। ডক্টর ইউনূসের সরকার আসার পর থেকে অনেক ক্ষেত্রে যেসব কথাবার্তা বলেছেন খুবই জেনারেল, খুবই নর্মাল, একটা সার্বভৌম দেশের নেতার মতো কথা বলেছেন, স্টেটমেন্ট দিয়েছে সীমান্ত হত্যা নিয়ে। অমিত শাহ যখন উল্টো ঝুলিয়ে রেখে বাঙালিদেরকে সাইজ করবেন বলছেন, সেটার বিরুদ্ধে কথা বলছেন, স্টেটমেন্ট দিয়েছেন। পূজার সময় যখন
অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় খুব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্টেটমেন্ট দেয়, সেটার প্রতিবাদ হয়েছে। ঠিক একইভাবে এটারও প্রতিবাদ হয়েছে, হওয়ারই কথা। বলা বাহুল্য ভারত এটা ভালোভাবে নেবে না এবং সরকারের উচিত হবে এই ব্যাপারে প্রস্তুত থাকা। যেমন ধরি সরকারের অ্যাকশন সোফার কি ঠিক আছে? আমাদের একটা কথা মনে রাখতে হবে, জনাব চিন্ময়কে সেখানে নিলে কি হতে পারে ধারণা তাদের থাকা উচিত ছিল, প্রস্তুতিও ছিল, কিন্তু একটা অঘটন ঘটে গেছে। কিন্তু পরবর্তীতে যেগুলো হয় সেগুলো ভালোভাবে হওয়া দরকার। যেমন একটা জিনিস হওয়া জরুরি, আগেই বলেছি, সেটা হচ্ছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে খুব দ্রুত ধরে ফেলতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং এর সাথে কারা কারা জড়িত আমরা দাবি করছি, ধারণা করছি যৌক্তিকভাবেই, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও, স্বরাষ্ট্র উপদেষ্টাও এই কথাটা খুব ক্লিয়ারলি বলছেন, এর মধ্যে দেশি বিদেশি চক্রান্ত আছে। আমরা তাই বিশ্বাস করি, সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষরা এর সাথে কোনোভাবেই জড়িত নন। সুতরাং এটার সাথে কারা জড়িত তাদের প্রত্যেককে খুঁজে বের করা, এর সাথে কোথায় কোথায় লিঙ্ক আছে, কিভাবে লিঙ্ক আছে, কেমন লিঙ্ক আছে সেটা বের করতে হবে। শুধু তাই নয়, সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে নিরাপত্তা বোধ জাগ্রত করতে হবে। এরকম একটা ঘটনা যেহেতু ঘটেছে, সারা দেশে এই ধরনের পরিস্থিতি বিরাজ করার সম্ভাবনা আছে। ধরুন চিটাগাংয়ে যেহেতু ঘটেছে, সরকারের দু একজন উপদেষ্টা তো ওখানে চলে যেতে পারতেন, সেখানে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষের সাথে, ওখানে অনেকগুলো শহরে অনেকগুলো এরিয়া বেসড ক্লাস্টার আছে, সেগুলো তো যদি যেতে পারতেন, সেগুলো যদি মিডিয়ায় দেখানো হতে পারতো, তাহলে এই বোধটা হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে তৈরি হতো যে রাষ্ট্র তাদের পাশে আছে। তাদের সম্প্রদায়েরই কোনো বিপদগামী মানুষও যদি একটা হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে, তারপরও তাদের রাষ্ট্র তাদের পাশে আছে। যদিও আমি আবারও বলছি, মুসলিম সম্প্রদায় যেভাবে রিয়াক্ট করেছেন এটা অসাধারণ। মানে একটু উল্টোটা চিন্তা করি, ভারতে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষকে মুসলিমরা হত্যা করেছে, কি হতে পারত? বিশেষ বিশেষ কিছু রাজ্য হলে তো অকল্পনীয় ঘটনা ঘটে যেত। তারপরে সরকারের এইসব জায়গায় আর একটু কাজ করার স্কোপ আছে, এবং এতে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেভাবে আশ্বস্ত হবে, একই সাথে গ্লোবালি সরকার এটা দেখাতে পারবে যে তারা হিন্দু সম্প্রদায় যাতে কোনো রকম কোনো ঝুঁকির মধ্যে নেই সেটা তারা নিশ্চিত করছেন। এবং এটা শুধু চিটাগংয়ে না, সারা দেশে এটা করার চেষ্টা তাদের দিক থেকে করতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি জনাব চিন্ময় কি কাজ করেছেন, কেন তাকে গ্রেফতার করা হয়েছে, মানে তাকে যে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে, আমি নিশ্চিত নই সেটা কোনটা। অনেকে বলছে সেটা ওই যে পতাকার ঘটনাটা, জাতীয় পতাকার উপরে যে ইসকনের পতাকা ছিল, সেটা বিএনপির একজন নেতা মামলা করেছেন, পরে তাকে বহিষ্কারও করেছিল বিএনপি। এর যদি সেই মামলা হয়ে থাকে, এই রাষ্ট্রদ্রোহ মামলাটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে, এটাকে আমি রাষ্ট্রদ্রোহ, গ্রেফতার, এত কিছু ঘটনার মতো বিষয় মনে করি না। হয়তোবা সরকারের কাছে আর অনেক তথ্য আছে, কিন্তু যেহেতু একটা মামলা আছে, সরকার এই মামলার অধীনে তাকে ধরেছেন। কিন্তু আমি মনে করি এটা ভালো হতো তার বিরুদ্ধে সুনির্দিষ্ট যে গর্হিত অভিযোগ বা অপরাধের অভিযোগ আছে, সেটার ভিত্তিতেই তার বিরুদ্ধে মামলা করাটাই সবচেয়ে ভালো হতো। আমি নিশ্চিত যে সরকার এটা ওজন করেই করেছে। কিন্তু এখন জরুরি ব্যাপার হচ্ছে, এই ব্যাপারে যেহেতু ঘটনায় যেহেতু নেমে গেল, সরকারের উপদেষ্টা স্টেটমেন্ট দিয়েছেন জনাব আসিফ, আমার আগের একটা ভিডিওতে বলেছি যে তাকে রাষ্ট্রদ্রোহের কারণে গ্রেফতার করা হয়েছে, সরকারের স্ট্যান্সটা নিয়েছে। এবং সাম্প্রতিক সময় ইসকন সংগঠনটার কার্যক্রম বা কর্মকাণ্ড নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা আছে। সুতরাং সরকারের এই পদক্ষেপের মাধ্যমে এই সংস্থাটার কর্মকাণ্ড খতিয়ে দেখা দরকার। অনেকে দেখলাম স্ট্রেইট অ্যাওয়ে ইসকন বন্ধ করে দিতে হবে। আমি মনে করি এরকম কোনো পদক্ষেপ এই মুহূর্তে সরকারের নেওয়া কোনোভাবেই উচিত হবে না, কিন্তু তাদেরকে হিসেব নিকাশের মধ্যে তাদেরকে একটু ইনভেস্টিগেট করা দরকার, তারা এক্স্যাক্টলি কি করছেন। পৃথিবীতে নানা রকম মুখোশ রেখে অনেক সংগঠন অনেক কাজ করে, যেগুলো আসলে সবসময় সেই দেশের জন্য ভালো কিছু না। সুতরাং ইসকনের যে আনুষ্ঠানিক পরিচয় আছে, তার বাইরেও তারা কোনো কিছুতে ইনভলভ কিনা বাংলাদেশে, সেটা একটু খতিয়ে দেখা তো দরকার আছে। এগুলো করা এবং এগুলো তথ্যপাত্রের ভিত্তিতে যদি সরকার এগুলোকে এস্টাবলিশ করতে পারে, তাহলে সরকার সব ক্ষেত্রে, এমনকি ভারতেরও, আমি বারবার বলছি, ভারতের শুধু সরকার বা রাজনৈতিক দলগুলো না, ভারতের মিডিয়া, ভারতের সিভিল সোসাইটি এবং আদার সিটিজেনের সাথেও সরকার এগুলোর ভিত্তিতে যোগাযোগ করা দরকার। তাতে ওদের সমাজে অন্তত এই বাস্তবতা নিশ্চিত হয় যে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করার কারণেই শুধুমাত্র কাউকে গ্রেফতার করেছে, এটা একেবারেই ঠিক না। একজন অপরাধীকে অপরাধী হিসেবে দেখা দরকার, সেই হিসেবে তার উপরে এটা হয়েছে। কিন্তু বারবার বলছে এটাকে প্রতিষ্ঠিত করতে পারতে হবে তথ্যপত্র এবং যুক্তির মাধ্যমে, না হয় এটা আসলে খুব প্রোপাগান্ডার মতোই মনে হবে। এটা সব সরকারই এভাবে বলে। অপরাধ দেশের চলমান পরিস্থিতিতে চট্টগ্রামে একজন বিজ্ঞ আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং দেশব্যাপী একটা উত্তেজনা বিরাজ করছে, সাম্প্রদায়িক দাঙ্গার সম্ভাবনা। এই পরিস্থিতিতে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির সবচাইতে দায়িত্বশীল ব্যক্তি, যার দিকে জাতি তাকিয়ে, জাতির রাহবার, জনগণ যাকে ব্যাপকভাবে গ্রহণ করছে এবং পছন্দ করছে,
যার দিক নির্দেশনার দিকে মানুষ তাকিয়ে থাকে। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জরুরি বার্তা দিয়েছে এবং কঠিন বার্তাও দিয়েছে। আমাদের জন্য বর্তমান সংকট নিরসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধান ডাক্তার শফিকুর রহমান দিয়েছে। দর্শক, আপনারা জানেন একজন হিন্দু পরিচয় দানকারী, একজন সন্ত্রাসী, ভারতের দালাল, তাকে রাষ্ট্রদ্রোহিতার সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং ভারতের দালালেরা, আওয়ামী লীগের লোকজন, যুবলীগের লোকজন দেশব্যাপী আজকে তাণ্ডব চালিয়েছে। তাণ্ডবের অংশ হিসেবে সেই 2006 সালে যেরকম জেএমবি আইনজীবী এবং বিচারকদের টার্গেট করে জঙ্গিবাদ বাংলাদেশে ইনিশিয়েট করেছিল, ঠিক তদ্রুপ হিন্দু জঙ্গিরা সেম থিং রিপিট করেছে। এই পরিস্থিতিতে আমি দেখেছি, বা আমাদের কাছে এটাই, যে জামাত শিবির জামাতের উচ্ছ্বসিত প্রশংসা করা উচিত। কারণ যে আইনজীবীকে হত্যা করেছে তিনি একজন জামাত ইসলামী নেতা। যদিও আমি সর্বপ্রথম তাকে সাবেক শিবির এবং জামাত বলেছি, অন্য কোনো মিডিয়া বলেনি, কিন্তু আমি তাকে চিনি। আমিরে জামাত ফেসবুক পোস্টে অ্যাডভোকেট সাইফুল সাহেবকে নিজের সহকর্মী বলে দাবি করেছেন। দ্যাট মিনস তিনি জামাত ইসলামী করেন। আর সহজ হিসাব দেখেন, এপিপি হয়েছে, এমনি এমনি হয়নি। শুধু জামাতের সমর্থক বা কর্মী হলে কিন্তু এপিপি হওয়া যায় না। এর মানে এই যে কারা কারা এপিপি হবে, পিপি হবে, এটা বিএনপি জামাতের বা অন্যান্য স্টেক হোল্ডারদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়েছে, যে যেভাবে পারে লবিং করে নিয়েছে, এটাই তো হয়েছে। সেক্ষেত্রে জামাত ইসলাম তাদের অতি গুরুত্বপূর্ণ লোকজনকেই চেষ্টা করে বিএনপির সাথে ভাগ বাটোয়ারা করে এপিপি বানিয়েছে। অতএব তিনি গুরুত্বপূর্ণ জামাত নেতা, তাকে হত্যা করা হয়েছে। এরকম একজন অতি গুরুত্বপূর্ণ জামাত নেতাকে হাসিনা পালানোর পর ডক্টর ইউনূস সরকার আমলে হত্যা করা হবে, এতে অন্য দলের লোক হলে কি করতে জানেন? জামাত শিবিরের যে শক্তি, তাতে ওই সন্ত্রাসী হিন্দুদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া যেত, একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া যেত। মুহূর্তের মধ্যে সেই শক্তি জামাত শিবির আছে। চট্টগ্রামে এই চিন্ময় দাসের যত সন্ত্রাসী গোষ্ঠী আছে, জামাত শিবির 7 মিনিটে সব একবার ক্লিন করে দিতে পারে। কিন্তু না, জামাত আইন নিজের হাতে তুলে নেয়নি। তারা ধৈর্যের চরম পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিরে জামাত আরো সুন্দরভাবে পরিস্থিতি মোকাবেলা করছেন, জরুরি নির্দেশনা দিয়েছেন, আমাদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে নসিহত করেছেন। আমিরে জামাতের এই নসিহতকে সর্বত্র ছড়িয়ে দিন। জামাত চরম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। জামাত পরিচয় দিয়েছে তাদের একজন গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করার পরও তারা আইন নিজের হাতে তুলে নেয় না। তারা সাম্প্রদায়িক কোন ঘটনা ঘটুক সেদিকে তারা পা বাড়ে না। চরম ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে জামাত ইসলামী পারে, শিবির পারে, আত্মসংযম করতে পারে, সেটা তারা দেখিয়ে দিয়েছে। কিন্তু এদেশের জনগণ সবাই কিন্তু এই জামাত নেতা, এই আইনজীবীকে হত্যার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে না, মিডিয়াগুলো হচ্ছে না, জামাত পরিচয়টা অনেকে দিচ্ছে না। সংঘর্ষে নিহত, এভাবে দায়সারা গোছের পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন করা হচ্ছে। একটু চিন্তা করে দেখেন, চট্টগ্রাম আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম জামাত নেতা, তিনি নিহত হয়েছেন। এখানে যদি তিনি এখন রাষ্ট্রের কর্মকর্তা, তিনি এখানে যদি কোনো হিন্দু আইনজীবী বা হিন্দু সাধারণ কোনো পাগলও যদি নিহত হতো, বিশ্বব্যাপী এখন পর্যন্ত কি ঘটতো একটু চিন্তা করেন। তোল পাড় তৈরি হতো সারা পৃথিবীব্যাপী। বিএনপি সুশীলরাও ব্যাপক আক্ষেপ করতো, কিন্তু বিএনপি সুশীলরা কিন্তু এখন তেমন কথা বলছে না। খুব ছোট প্রতিক্রিয়া। আমিরে জামাত, জামাত শিবিরের লোকজন শান্তিপূর্ণ প্রতিবাদ করছে। নাগরিক কমিটিও জরুরি সংবাদ সম্মেলন করে কঠিন বার্তা দিয়েছে। শিক্ষার্থীরা কথা বলছে। এস্টাবলিশমেন্ট, যা বড় বড় রাজনৈতিক দল, তারা কিন্তু এই ঘটনায় যথাযথ রোল প্লে করছে না। আমিরে জামাতের তাৎপর্যপূর্ণ বক্তব্যটা একটু আপনাদেরকে শোনাতে চাই, বিশ্লেষণ করে এবং ব্যাপকভাবে প্রচার করতে চাই। আপনারাও শেয়ার করে ছড়িয়ে দিবেন। গভীর ব্যথা নিয়ে সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, ধৈর্য ধরুন, শান্ত থাকুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। এর মানে আমিরে জামাত অত্যন্ত ব্যথিত, আমরা সবাই ব্যথিত, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ। অ্যাডভোকেট সাইফুল সাহেবের ফেসবুক পোস্টগুলো দেখছি, তার ছোট শিশু কন্যাকে দেখছি, আমাদের হৃদয়ে হা হা করে উঠছে। কারণ হাসিনার আমলে যদি এরকম হত্যাকাণ্ডের শিকার হতে হতো, একটা সান্ত্বনা পাওয়া যেত যে না, ফেসিবাদী গোষ্ঠীর আমলে এটা ঘটেছে। কিন্তু একটা গণতান্ত্রিক বাংলাদেশে, একটা বিপ্লবোত্তর বাংলাদেশে রাষ্ট্রের একজন কর্মকর্তা, যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তরুণ একজন আইনজীবী, তাকে এভাবে জীবন দিতে হবে সন্ত্রাসীদের হাতে, জঙ্গিদের হাতে, এটা মেনে নেওয়া যায় না। আমিরে জামাত অত্যন্ত ব্যথিত, সমগ্র জাতি ব্যথিত, কিন্তু বড় বড় কিছু রাজনৈতিক দল ওইভাবে ব্যথিত না। কোন হিন্দু মহলে ঠিকই সারা পৃথিবীব্যাপী তোলপাড় হয়ে যেত। চট্টগ্রাম মহানগরীতে 26 নভেম্বর দুপুরে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগত দুর্বিসন্ধি অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায়। দেশপ্রেমিক জনগণ তাদের দুর্বিসন্ধির ব্যাপারে পরিপূর্ণ সচেতন, ঐক্যবদ্ধ।
তাদের অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে, আগামীতেও ব্যর্থ হবে ইনশাল্লাহ। জামাত রাগ ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে এভাবে এটাকে বড় ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে ধৈর্যের সাথে প্রজ্ঞার সাথে মোকাবেলা করছে। এবং জামাতের যে এই ধৈর্য, প্রজ্ঞা, সহনশীলতা, যে পাল্টা আক্রমণ জামাত শিবিরের লোকজন করেনি তাদের গুরুত্বপূর্ণ নেতাকে হত্যার পরও, এই জন্য জামাত শিবির প্রশংসায় ভাসছে। আমার প্রিয় দলীয় সহকর্মী চট্টগ্রাম আমির জামাত এই প্রথম তাকে নিজ দলের জামাত ইসলামী বলে দাবি করলেন। সহকর্মী চট্টগ্রামে জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। মহান রবের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং শাহাদাতের সুউচ্চ মর্যাদা দান করুন। আমি তার শোক সম্পস্ত পরিবার, আপনজন, প্রিয়জন এবং সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আমার প্রিয় দল সহকর্মী, দেশের জন্য তার আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। আমার দলীয় সহকর্মী, ছাত্র জনতা এবং দেশপ্রেমিক জনগণের প্রতি যে কোনো উস্কানি সর্বোচ্চ ধৈর্য ধরার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। ধৈর্য ধরাটাই হচ্ছে এখন আমির জামাতের জরুরি আহ্বান। কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। মহান আল্লাহ আমাদের সহায়। একাধিকবার আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, একথা বলেছেন। জামাত আইনের শাসনে বিশ্বাসী, ধৈর্যশীল, সহনশীল। জামাত অসাম্প্রদায়িক। নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। দর্শক, জামাত সব জায়গায় ভিকটিম। হাসিনার আমলেও সবচেয়ে বেশি মার খেয়েছে জামাত। হাসিনা পালানোর পরও এখন নির্যাতিত হচ্ছে জামাত। বিএনপির হাতেও শিবির জামাতের লোকজন মার খাচ্ছে। জামাতের রক্ত বৃথা যাবে না। এই রক্তের দিন জামাত ইসলামীকে ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ। এবং আমরা বলতে চাই, এই জামাত নেতাকে, এপিপি একজন আইনজীবীকে এভাবে হত্যা করা হয়েছে, এর হিসাব এই জঙ্গিদের চুকিয়ে দেওয়া হবে। এই জঙ্গিরা কোন ধর্মের, এই ধর্মীয় পরিচয় তারা রেহাই পাবে না। প্রত্যেককে কড়ায় গন্ডায় হিসাব বুঝিয়ে দেওয়া হবে, তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার মাধ্যমে নয়, রাজনৈতিকভাবে এবং আইনিভাবে ইনশাআল্লাহ। চট্টগ্রামের বিভিন্ন সংগঠন বিক্ষোভের ডাক দিয়েছে, তার জানাজা হবে। আইনজীবী শিশির মনির কথা বলেছেন, আইনজীবীকে মেরে অহিংস সমাজ প্রতিষ্ঠা করবেন? এত ফরমাইশি কাজ করতে হয় কেন? নিজস্ব স্বাধীন চিন্তা নাই, নিজের পায়ে দাঁড়াতে শিখবে, অবশ্যই উপযুক্ত ইজ্জত সম্মান পাবেন। অন্যের উপর ভর করে কোনোদিন মর্যাদা পাওয়া যায় না। এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এই সাইফুল ইসলাম আলিফের এই রক্ত বাংলাদেশে হিন্দু জঙ্গিদের সন্ত্রাসী কার্যক্রমকে হয়তো নিবৃত্ত করতে পারবে, দেশ রক্ষা পাবে। এ ধরনের ঘটনায় হয়তো বা ওরা পিছু হটবে, ভারতের ষড়যন্ত্র নস্যাৎ হবে, জনতার বিজয় হবে। নাগরিক কমিটির জরুরি সংবাদ সম্মেলন করে আক্তার কথা বলেছেন। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পোস্টটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে সব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যেসব বাছাই করা ভিডিও ফুটেজগুলো দেখিয়েছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এরই বিষয়ে আরো একটা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারতের প্রতিক্রিয়া। ভারত বেশ বলতে গেলে কড়া প্রতিক্রিয়াই জানিয়েছে। কেন কৃষ্ণ দাসকে নিয়ে ভারত প্রতিক্রিয়া জানালো? কৃষ্ণ দাস কি ভারতের কোনো নাগরিক? কৃষ্ণ দাস বাংলাদেশের কোনো নাগরিক। ধর্মীয় উত্তেজনা, সাম্প্রদায়িক উস্কানি, এইসব ঘটনায় অতীতে বিভিন্ন ধর্মের মানুষ গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে সম্ভবত ইসলাম ধর্মের অনুসারীরা, মুসলমানরা। তো তখন কি ভারত কোনো প্রতিক্রিয়া জানিয়েছে? জানায়নি। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে প্রতিক্রিয়া জানালো। তাহলে ভারত কি কোনো হিন্দু রাষ্ট্র? ভারত কি সমস্ত যে দেশেরই নাগরিক হোক না কেন, সে যদি হিন্দু হয় তাহলে তাদেরকে অন করে? অনেকগুলো প্রশ্ন আসে। আচ্ছা, ভারতের তো অনেক কিছুদিন আগেও একজন বড় ধরনের মুসলিম রাজনীতিবিদ একদম তার বাসার সামনে তাকে গুলি করে মারা হলো। বাংলাদেশ কি কোনো প্রতিক্রিয়া দিয়েছিল? দেয়নি। ভারতে করিমগঞ্জ, আসামের করিমগঞ্জের নাম পাল্টে যে অন্য নাম রাখা হলো, অর্থাৎ করিম যেহেতু মুসলমান শব্দ, সেটার ব্যাপারে কি ভারত কোনো প্রতিক্রিয়া দেখিয়েছে? আসামের যেই বিজেপির মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কি কোনো নিন্দা করেছে? করেনি। বাবরি মসজিদের জায়গায় যখন কি ঘোড়া করে যখন কি মন্দির নির্মাণ করা হলো এবং স্বয়ং নরেন্দ্র মোদী সেটি উদ্বোধন করলো, এই ঘটনা ব্যাপারে বিজেপির প্রতিক্রিয়া কি? এই ঘটনাটা কি ভারতের মুসলমানরা স্বাভাবিকভাবে নিয়েছিল? নেয়নি। তাহলে মুসলমানদের
অনুভূতিকে সম্মান কেন করল না নরেন্দ্র মোদী? মানে একটা থেকে অনেকগুলো প্রশ্ন আসে। যে দেশটি তার নিজের দেশের সংখ্যালঘুদের মর্যাদা দেয় না, তাদেরকে নিগৃহীত করে, বিভিন্ন জায়গায় যেখানে বিজেপিরা ক্ষমতায় আছে, যে রাজ্যে, সেই সব রাজ্যে গরু জবাই করা নিষিদ্ধ করে দেয়, যেখানে হিন্দু মুসলমান বিয়েটাকে নিষিদ্ধ করতে চায়, যেখানে কদিন আগে ঝাড়খণ্ডের নির্বাচনের ব্যাপারে যারা বলছে যে এখানে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এসে বিয়ে করছে এবং আদিবাসীদেরকে বিতাড়িত করছে, সেখানে বিভিন্ন পত্রিকা তদন্ত করেছে যে এরকম কোনো ঘটনা পায় কিনা, একটা ঘটনাও পায়নি, কিন্তু তারা নির্বাচন পর্যন্ত অব্যাহতভাবে বলে গেছে। এই ধরনের মানসিকতা যাদের, তারা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে, তাতে প্রতিক্রিয়া জানালো। আরো তো অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। মানে ধর্মীয় সাম্প্রদায়িক উস্কানি, উত্তেজনা সৃষ্টি করা, সে মুসলমান হোক আর হিন্দু হোক, তাকে তো বাংলাদেশি নাগরিক হিসেবে তাকে, মানে বাংলাদেশের আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হচ্ছে। তো সেখানে ভারত কেন প্রতিক্রিয়া জানাচ্ছে? এটা কি আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না? দর্শক, আমি সরল মনে কিছু প্রশ্ন আপনাদের সামনে করলাম। বিষয়টি বলার আগে আপনারা আশা করি এটার উত্তর দেবেন। ঘটনাটা কি? বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে। মানে গ্রেপ্তার করছে এটার জন্য, আবার জামিন যে নামঞ্জুর করছে সেটার জন্য তারা উদ্বেগ জানাইছে। মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্বেগ জানানো হয়। বিবৃতিটি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এমনই ধর্মনিরপেক্ষ দেশ হচ্ছে ভারত, যেহেতু সে কি বলে হিন্দু ধর্মীয় নেতা, সুতরাং তার ব্যাপারে তারা দিচ্ছে। কিন্তু ইসকনের যে কার্যক্রম, এটা ইতিমধ্যেই প্রকাশ হয়েছে যে ইসকনের একটা সন্দেহজনক তৎপরতা আছে এবং সারা দেশে তারা সংখ্যালঘু সম্প্রদায়কে সংগঠিত করছে। বিবৃতিতে বলা হচ্ছে, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন আবেদন নাকচ করায় ভারত উদ্বিগ্ন। বাংলাদেশি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পর এই ঘটনা ঘটেছে। দেশটিতে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট ও দেবতার অবমাননা ও মন্দিরে চুরি ভাঙচুরের একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তার মানে ভারত এবার তার খোলসটা মোটামুটি পরিষ্কার করে দিল যে তারা ওই একইভাবে বলতেছে যে সংখ্যালঘুদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট হয়েছে এবং এগুলি তারা নথিভুক্ত করছে। ভালো, তার মানে হচ্ছে যে যারা এই অপপ্রচার চালাচ্ছে তাদেরকে অন করলো, অথচ ফ্যাক্ট চেকের মাধ্যমে বিবিসি সহ আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে যতগুলো ঘটনা, যতগুলো বলা হচ্ছে, এগুলো হলো মিথ্যা, ভুয়া, হাতে গোনা কিছু ঘটনা, তাও এটা রাজনৈতিক কারণে হচ্ছে সংঘটিত হয়েছে। এটা হিন্দু হিসাবে টার্গেট করে করা হয়নি। তারপরেও ভারত কিন্তু ওই লাইনে গেল না। ভারত সেই গণহারে একটা অভিযোগ, সেই অভিযোগটাই নিয়ে আসলো। তো এখন বাংলাদেশও এখন করবে। ভারতের মুসলমানরা নামাজ পড়ছিল রাস্তায়, দিল্লির রাস্তায়, পেছন থেকে পুলিশ লাথি মারে নাই নামাজরত মুসল্লিদেরকে, সেটা তো ভিডিও রেকর্ড আছে। এই ঘটনায় কি উদ্বেগ নিন্দা করেছে ভারত? পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে অংশ নেওয়া সংখ্যালঘুদের উপর একাধিক হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি। বিবৃতিতে বলা হয়, দুর্ভাগ্যের বিষয় হলো এসব হামলার পিছনে যারা জড়িত তাদের বড় অংশকেই বাদ দিয়ে ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। শেষে হিন্দু এবং সব সংখ্যালঘুদের সমাবেশ করার ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করা সহ তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গুড, ভালো। তাহলে ওই ভারত তার নিজের দেশে মুসলমানদের অধিকারটাকে রক্ষা করুক, সমুন্নত করুক, তারপরে বলুক যে আমরা আমাদের দেশে সংখ্যালঘুদের নিরাপত্তায় সব নিশ্চিত করছি, বাংলাদেশও করলাম। ভারতের মুখে মানায় না, অন্তত ভারতের মুখে মানায় না। কিছু কিছু ঘটনা ঘটেছে, সেগুলি অবশ্যই নিন্দনীয় এবং প্রধান উপদেষ্টা বলেছেন এটা বাংলাদেশের নাগরিক হিসাবে তার অধিকার আছে প্রতিকার চাওয়ার, সেই হিসাবেই করা হবে। সে হিন্দু বলে, সে বৌদ্ধ বলে নো, সেই হিসাবে বিভাজনটা ঘটানো যাবে না। যতই এখন ভারত বিভাজন টানুক না কেন, যতই তাদের পক্ষে এখানে একটা অংশ
বিচ্ছিন্ন কিছু দাবি দাওয়া উত্থাপন করুক না কেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যাকে শহীদ করা হয়েছে সেও আমাদের সাথে ছিল। এই জায়গায় তাকে কোপ দেওয়া হয়েছে এবং এখানে এমন ভাবে ইট দিয়ে থেতলাই দেওয়া হয়েছে, বাড়ি দেওয়া হয়েছে, তার মগজ বের হয়ে গেছে এবং তার একটা চোখ বের হয়ে গেছে আর একটা চোখ এভাবে খোলা আছে। এর পরবর্তী সময়ে তারা জয় শ্রীরাম দিয়ে দিয়ে পুরো শহরে তারা মিছিল করতেছে, ইট পাটকেল মারা শুরু করছে আদালতে এবং আমাদের সামনে আদালতের চেয়ার ভাঙচুর করতেছে। তখন প্রশাসন তাদেরকে যখন বাঁশি বাজিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল, তখন তারা তাদের সাথে নিয়ে আসা বিভিন্ন ধরনের লোহার পাইপ, জিএ পাইপ, এগুলো নিয়ে আদালত প্রাঙ্গণে যে আমাদের আইনজীবীদের গাড়ি, সাধারণ বিচারপ্রার্থীদের যে গাড়ি আছে, যা যেভাবে পারছে ভাঙচুর করে নিচ দিয়ে আমাদের গাড়ি যেদিকে এক্সিট হয় সেদিক দিয়ে তাদের সরাই দিচ্ছে। সরাই দেওয়ার পরবর্তী সময়ে তারা যাওয়ার সময় আমাদের যে আদালত ভবনের যে মসজিদটা আছে সেই মসজিদে, এটা ভিডিও ফুটেজটা দেখলাম অনলাইনে আসছে, সেই মসজিদে মোহরমোহ তারা ডিল মেরে মসজিদের কাজ ভেঙে দিছে এবং গাড়িগুলো যা পাইছে সব ভাঙচুর করছে। এখানে প্রথমে হচ্ছে আজকে সকাল 10:30 থেকে 11টার মধ্যে পুলিশ প্রিজন বেনে করে, পুলিশের একটা ডিবি অর্থাৎ একটা মাইক্রোতে করে অর্থাৎ চিন্ময় দাস, যে চিন্ময় কুমার, তাকে হচ্ছে চট্টগ্রাম আদালত ভবনে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে এর মধ্যে আমরা দেখলাম যে সেনাবাহিনী, পুলিশ চতুর্দিকে নিরাপত্তা জোরদার করছে আদালত প্রাঙ্গণে। ইন্টারমিডিয়াম তাকে আনার পরে তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। ম্যাজিস্ট্রেট কোর্টে তোলার পর যে শুনানিতে বিভিন্ন বাক বিতরণটা হয়। প্রথমে কোর্ট হচ্ছে যে আমাদের মেট্রোপোল MM6 এর কাজী শরীফ সাহেব, মেট্রোপোল ম্যাজিস্ট্রেট, উনি একটু বিব্রত বোধ করেন। আপনার দেন এটা দ্বিতীয়বার আবার শুনানি হয়। শুনানিতে হচ্ছে আয়ু তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ডের প্রার্থনা করেন এবং আসামি পক্ষে যারা আইনজীবী ছিল, সনাতন ধর্মাবলম্বী এবং যারা ছিল, তারা হচ্ছে তার জামিন প্রার্থনা করেন। এই মুহূর্তে আদালত উভয় পক্ষকে শুনে এক পর্যায়ে রিমান্ডের আবেদনও নামঞ্জুর করে দেন এবং পাশাপাশি হচ্ছে যে তার যে জামিন প্রার্থনা ছিল, তখন আদালত বলছে এটা যেহেতু একটা রাষ্ট্রদ্রোহের মামলা, এটা আদালতের ম্যাজিস্ট্রেট কোর্টের এখতিয়ার বহির্ভূত জামিন দেওয়া, আদালত জামিন দেন। এতটুকু অর্ডার হয়ে গেছে। অর্ডার পাস হওয়ার পরে আসামিকে স্বাভাবিক নিয়মে জিজুয়াল আসামিকে যেভাবে নিয়ে যাওয়া হয় সেভাবে আসামিকে পুলিশ নিয়ে যাচ্ছে নিচ থেকে। এর মধ্যে আদালত প্রাঙ্গণে যে জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিয়ে একবারে বিভীষিকাময় একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। সৃষ্টি করার এক পর্যায়ে তারপর তাকে পুলিশ প্রোটেকশন দিয়ে তাকে নিচে নিয়ে যাওয়া হলো। নিচে নিয়ে যাওয়ার পরে যখন তাকে ওই প্রিজন ভ্যানে উঠালো, তখন চতুর্দিক থেকে হঠাৎ করে জয় শ্রীরাম স্লোগান দিয়ে অসংখ্য পাবলিক, হিন্দু ধর্মাবলম্বী, ওরা সবাই এসে প্রিজন ভ্যান ঘেরাও করে ফেললো। কেউ কেউ প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়লো। তো শুয়ে পড়ার এক পর্যায়ে এই ঘটনা 11:30 থেকে শুরু। 11:30 থেকে দেখলাম এর মধ্যে তাদের আরো অসংখ্য লোক কোর্ট বিল্ডিং এ ঢুকতেছে, নারী পুরুষ, কেউ গেরুয়া পতাকা নিয়ে আসতেছে, কেউ হাতে ব্যাগ নিয়ে, বিভিন্ন ধরনের তারা আসতেছে। আসার পরে একেবারে 3টা যখন হচ্ছে, তখন একেবারে কোর্ট বিল্ডিং এ তাদের একেবারে বিশাল একটা অবস্থান তারা এমন ভাবে প্রেসার ক্রিয়েট করছে পর্যায়ে আমাদের CMM মহোদয়, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয়, তাদের যে জামিন নামঞ্জুরের আদেশটা, ওই আদেশের নকল ইনস্ট্যান্ট দেওয়ার জন্য একটা আদেশ দিছে। অ্যাজ ইউজুয়াল আমরা জামিন নামঞ্জুর হলে আদেশটা আমরা পাইতে 2-3 দিন আমাদের চলে যায়, তো সহজে পাই না। যাই হোক, ওনারা নকল নেওয়ার পরে ওনারা আবার মহানগর দায়রা জজ কোর্টে গেছে। মহানগর দায়রা জজ কোর্টে গিয়ে এক ধরনের প্রেসারাইজ করে তারা যাচ্ছে মানে জামিন দিতে হবে, এটা কোনো সাধারণ আসামি না। যদিও কোর্ট তার আদেশে বলেছেন তাকে কিন্তু অ্যাজ ইউজুয়াল একজন ধর্মীয় নেতা হিসেবে বলছে সুন্দর আচরণ করার জন্য, এবং তাকে কোর্ট থেকে ডিভিশন দেওয়া হয়েছে এবং ধর্মীয় নেতা হিসেবে ভালো আচরণ করতে হয়েছে। কিন্তু তারা এক পর্যায়ে গিয়ে মহানগর দায়রা জজের কাছে প্রেসারাইজ করতেছে এবং জামিন আজকেই দিতে হবে। মহানগর দায়রা জজ সর্বশেষ বলছে আমি কালকে শুনবো এটা নিজ মামলা, মনে বলে যেন আজকে দিতে হবে। এবং ওনাকে ইসকন এবং হিন্দু ধর্মাবলম্বী সনাতনপন্থী যারা আইনজীবী আমরা জানি, ওরা ওনাকে এক ধরনের অবরুদ্ধ করে রাখছে এবং সাথে সাধারণ পাবলিক সহ, সাধারণ পাবলিক বলতে সাধারণ ইসকনপন্থী যারা আছে এবং সনাতনী যারা আছে, তারা ওনাকে ঘেরাও করে এজলাস থেকেও বেরোতে দিচ্ছে না, ওনার কাজ কামরা থেকেও বেরোতে দিচ্ছে না। এর মধ্যে নিচে যে প্রিজন ভ্যানের সামনে তাদের একটা বিশাল উপস্থিতি, আদালতের সাধারণ কার্যক্রম ব্যাহত হচ্ছে, তার প্রশাসন নির্বিকার আছে, প্রশাসন কোনো ধরনের কোনো কিছু করতেছে না, চতুর্দিকে প্রশাসন মতো বসে আছে, কেউ নিয়ে যাচ্ছে না এবং তাদের সরাচ্ছে না। জি, আদালত ভবনের নিচে এক পর্যায়ে তারা করলো কি, ইট পাটকেল মারা শুরু করছে আদালতে এবং আমাদের সামনে আদালতের চেয়ার ভাঙচুর করতেছে। তখন প্রশাসন তাদেরকে যখন বাঁশি বাজিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল, তখন তারা তাদের সাথে নিয়ে আসা বিভিন্ন ধরনের লোহার পাইপ, জিএ পাইপ, এইগুলো নিয়ে আদালত প্রাঙ্গণে যে আমাদের আইনজীবীদের গাড়ি, সাধারণ বিচারপ্রার্থীদের যে গাড়ি আছে, যা যেভাবে পারছে ভাঙচুর করে নিচ দিয়ে আমাদের গাড়ি যেদিকে এক্সিট হয় সেদিক দিয়ে তাদের সরাই দিচ্ছে।
সরাই দেওয়ার পরবর্তী সময়ে তারা যাওয়ার সময় আমাদের যে আদালত ভবনের যে মসজিদটা আছে সেই মসজিদে, এটা ভিডিও ফুটেজটা দেখলাম অনলাইনে আসছে, সেই মসজিদে মোহর তারা ডিল মেরে মসজিদের কাজ ভেঙে দিছে এবং গাড়িগুলা যা পাইছে সব ভাঙচুর করছে। তা আমরা যারা আইনজীবী ছিলাম ওই সময় আমরা জোহরের নামাজ কেউ পড়ছে, কেউ পড়ার পরে বের হচ্ছে, আমাদের যেহেতু একটা আমরা মুসলমান হিসেবে আমাদের একটা যে ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে, তখন আমরা সেটার প্রতিবাদ করছি। প্রতিবাদ কেন করছি? এই যে আমাদের সাথে আমাদের যে অ্যাডভোকেটকে আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যাকে শহীদ করা হয়েছে সেও আমাদের সাথে ছিল। তখন এক পর্যায়ে তাকে তারা কি করছে, তার আবার আরেকটা বিষয় বলে রাখি, কেন অনেকে জানে না, তার পায়ে একটু কোড়া আছে, একটু পা হাঁটতে পারে না, স্বাভাবিক হাঁটতে একটু সমস্যা হয়, যেটা আমাদের অনেক আইনজীবীরা জানে। এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে সে আমার বাড়িও লোহাগাড়া, তার বাড়িও লোহাগাড়া, আমরা ছোট থেকে একসাথে আমাদের পরিচয় আইনজীবী হওয়ার আগ থেকে। পরবর্তী সময়ে তাকে এই ইসকন জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাকে আমাদের আইনজীবী আদালত ভবনের সামনে যেদিকে গাড়ি ঢুকে সেখান থেকে তাকে তারা তুলে নিয়ে যায়। আর তখন আমরা আইনজীবী ছিলাম কম, আমরা কিছু করতে পারিনি, তাদের সংখ্যা ছিল বেশি। নিয়ে গিয়ে তারা তাদের এই যে আমাদের যে মেতরপট্টি যেটা বলে আইনজীবী ভবনের অপোজিটে মেতরপট্টির ভিতরে রঙ্গম ভবনের পিছনে নিয়ে গিয়ে তাকে প্রথমে এই জায়গায়, আমি একটু আগে তার লাশটা দেখে আসছি মর্গে থেকে, এই জায়গায় তাকে কোপ দেওয়া হয়েছে এবং এখানে এমন ভাবে ইট দিয়ে থেতলাই দেওয়া হয়েছে, বাড়ি দেওয়া হয়েছে, তার মগজ বের হয়ে গেছে এবং তার একটা চোখ বের হয়ে গেছে আর একটা চোখ এভাবে খোলা আছে, মুখটা হা করে আছে, দাঁতে দাঁতে এখানে সব জায়গায় ইট দিয়ে মারছে। এইভাবে এভাবে করে তাকে মূলত তারা হত্যা করে। এর মধ্যে আমরা আমাদের যারা বাকি আইনজীবীরা আছে তারা সহ এসে এবং আমাদের প্রশাসনকে খবর দিয়ে আমরা ভিতরে গেছি। ভিতরে গিয়ে তাকে যখন আমরা নিচ্ছি তখন তার নিথর দেহ, তখন তাকে মেরে ফেলছে। এখন শুধু থাকতে নয়, আমাদের এদিকে যাওয়ার সময় আমাদের কিছু হিন্দু ভাইদের গাড়ি ছিল, তারা নিজেদেরকে হিন্দু পরিচয় দিছে, তারপরেও তাদেরকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাদেরকে মারছে, তাদের গাড়িগুলো ভাঙচুর করছে এবং আমাদের অসংখ্য বিচারপ্রার্থীকে তারা ইটপাটকেল দিয়ে মেরে মাথা ফেটে দিছে। আমাদের আরো 2-1 আইনজীবী আহত হয়েছে এবং রঙ্গম টাওয়ারটা যেটা জানায় সেখানে আমাদের অসংখ্য আইনজীবী, ওই আইনজীবীদেরকে তারা এক ধরনের জিম্মি করে রাখছে। পরে আমরা প্রশাসন সহ গিয়ে তাদেরকে আমরা কি করছি, উদ্ধার। সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেল রাত 10টার দিকে গায়েবানা জানাজা শেষে রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয় মিছিলটি, যা ভিসির বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার সহ 4 দফা দাবি ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে চট্টগ্রাম আদালতে আনা হয়। তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে 3 ঘন্টা ধরে বিক্ষোভ করেন তার অনুসারীরা। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম, আর আহত হন অন্তত 20 জন। আমরা চাই খুনিদের বিচার হোক। মসজিদে হামলা করবে, মন্দিরে হামলা করে, ভিন্ন ধর্মাবলম্বীর উপর চাপিয়ে দিয়ে, মুসলিম ধর্মাবলম্বীর উপর চাপিয়ে দিয়ে দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়, তাদেরকে শক্তভাবে প্রতিহত করতে হবে। চট্টগ্রামে আদালতে আইনজীবী সাইফুল হত্যার জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। মঙ্গলবার রাজধানীর পল্টনের কালভার্ট রোডে বিক্ষোভ মিছিল শেষে এ দাবি জানান তারা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে ঢাকা টু চট্টগ্রাম লং মার্চের হুঁশিয়ারিও দেন তারা। বলেন, আদালত এলাকায় নিরাপত্তা কেন জোরদার ছিল না তার জবাব দিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার দাবিও জানান ছাত্র আন্দোলনের নেতারা। অভিযোগ করেন, চলমান সব আন্দোলনে ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগ। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘটনার তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আরও জানানো হয়, বন্দর নগরী সহ ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া সবাইকে শান্ত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। ডক্টর ইউনূস বলেন, যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনার পরিপন্থী। এ কথা বলছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে ভুল ধারণা দিয়েছে কিছু মহল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, সব ধর্মের মানুষের মধ্যে থাকা সম্প্রীতি এবং এ বিষয়ে সরকার ও জনগণের প্রতিশ্রুতি প্রতিফলিত করে না। বাংলাদেশের সব নাগরিকের নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন এবং বাধা ছাড়াই মতামত প্রকাশ করার অধিকার রয়েছে। গত মাসে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মাধ্যমে এটি আবারও প্রমাণিত হয়েছে। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেট। ডেঙ্গুতে প্রাণহানি বৃদ্ধির সাথে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বয়হীন ব্যবস্থাপনা ও যথাসময়ে পদক্ষেপ নিতে না পারায় প্রতি বছর এই রোগের প্রকোপ বাড়ছে। জিনিয়া কবির সূচনা জানাচ্ছেন বিস্তারিত, আর ক্যামেরায় ছিলেন স্বাধীন ইসলাম। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানিও। চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 150। এবছর 26 নভেম্বর পর্যন্ত প্রাণহানি 471 জনের। আক্রান্তের সংখ্যা 88,715। ডেঙ্গুতে গেল রোববার বছরের সবচেয়ে বেশি 11 জনের মৃত্যু হয়। রাজধানীর হাসপাতালগুলোতে এখন ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড়। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টরা। পাড়া বা মহল্লায় বাসাবাড়ির যে গলিগুলো থাকে সেখানে যদি প্রপারলিভাবে ডেঙ্গুর যে ঔষধটা সেটা যদি দেওয়া হয় তাহলে তো আর এভাবে ডেঙ্গুটা হয় না। বাচ্চারা আক্রান্ত হইতো না বা বাচ্চাদের এত কষ্ট বা আমাদের ভোগান্তি। বাসায় বাসায় কেউ ট্রিটমেন্ট নিছে, বেশিরভাগই আপনার ঢাকা মেডিকেল, সবার তো আর অ্যাবিলিটি নাই হসপিটালে ভর্তি থাকার মতো। এখনো মানে আমার এলাকার মধ্যে অনেক লোকই আক্রান্ত হইতেছে, কিন্তু ওনাদের কোনো পদক্ষেপ আমরা দেখতেছি না। যদি তারা উদ্যোগে নিত তাহলে কি বাড়ে? এই এত মানুষ মারা যায়, এত বাচ্চা কাচ্চা মারা যায়। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের অভাব স্পষ্ট। যথাসময়ে এডিস মশার প্রজনন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যা এই সংকটকে আরও তীব্র করেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ গবেষকদের সমন্বয়ে যদি একত্রিত হয়ে কাজ না করা যায় তাহলে এটিকে নিয়ন্ত্রণ করা বেশ কষ্টসাধ্য হবে বলে আমি মনে করি। প্রাথমিক পর্যায়ে ডেঙ্গু শনাক্তকরণে ঘাটতি এবং দেরিতে চিকিৎসা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ডিলে করলে আপনার লাইফ ইন এন্ডেঞ্জার, মানে আপনার বিপদটা বেশি বেড়ে যাবে, অর্থাৎ আপনার ডেথ রেট বেড়ে যাবে। কিন্তু ডেঙ্গু একটা সুবিধা কি, আপনি চিকিৎসা যদি সঠিকভাবে করেন তাহলে কিন্তু আপনি ভালো হয়ে যাবেন। সো চিকিৎসাটা ডিলে হওয়ার কারণে কিন্তু মানুষ বিপদে পড়ে যাচ্ছে। গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় 1,705 জনের, আক্রান্ত ছাড়াই 3 লাখ। এটি শুধু মশা নিয়ন্ত্রণে ব্যর্থতা নয়, সমন্বয়হীন ব্যবস্থাপনা ও ঠিক সময়ে পদক্ষেপ না নেওয়ার কুফল বলে মনে করেন সংশ্লিষ্টরা। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। সাথে যেমনটা বলছিলাম, আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় রাতভর অভিযানে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে 27 জনকে আটক করা হয়েছে। এছাড়া সাইফুল ইসলামের জানাজাও অনুষ্ঠিত হওয়ার কথা আজ। সার্বিক বিষয় জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইবেন মীর। ইবেন, সাইফুল ইসলাম হত্যা পরবর্তী ঘটনার কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। শাকিল, চট্টগ্রাম আদালত চত্বরে এই মুহূর্তে যে আইনজীবীদের যে ভবন, সেই ভবনের সামনে জাতীয়তাবাদী যে আইনজীবী ফোরাম, তারা গতকালকের যে হত্যার ঘটনা, সেই ঘটনায় তারা বিক্ষোভ করছেন এবং সমাবেশ করছেন। এবং এই সমাবেশ থেকে বিক্ষোভের শেষে 10:30টায় জানাজা হওয়ার কথা রয়েছে। এবং এইখানে তারা কিন্তু আইনজীবীরা কিছু বিষয় তারা সামনে এনেছেন। তারা বলছেন এই যে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় তারা ইস্কনকে দায়ী করছেন এবং এই যে আলিফ হত্যা, সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আদালতে আইনজীবীরা কোনো ধরনের যে ইস্কন সংক্রান্ত যদি কোনো মামলা, সেই মামলা তারা যে কার্যক্রম সেটি চলতে দিবেন না, এমনটিও তারা হুঁশিয়ারি দিচ্ছেন। পাশাপাশি তারা বলছেন, যেহেতু সিসি ক্যামেরা আছে, সে যার কারণে এই সিসি ক্যামেরা ফুটেজ দেখে যত দ্রুত সম্ভব, যদিও আইনজীবীরা বলছেন 24 ঘন্টার মধ্যে যেন এই যে আলিফ হত্যার যে আসামি, সেই আসামিদেরকে যেন গ্রেফতার করা হয় এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা হয়। পাশাপাশি এখন পর্যন্ত আমরা সারা রাত কিন্তু যৌথ বাহিনীও অভিযান চালিয়েছে। তা এখন পর্যন্ত আমরা 27 জনকে আটকের তথ্য পেয়েছি। পাশাপাশি গতকালকে কিন্তু আরও 6 জনকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 6 আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। অর্থাৎ 10:30টায় জানাজা শুরু হবে আলিফের প্রথম জানাজা, এরপর 11টায় আরেকটি জানাজা রয়েছে, তারপর
পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি জানাজা হওয়ার কথা রয়েছে এবং 1:45 নিউ মার্কেটে জানাজা হবে। তারপর আবার এখানে কিন্তু টাইগার পাস মোড়ে যে ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের পক্ষ থেকেও একটি সমাবেশ আহ্বান করা হয়েছে টাইগার পাস মোড়ে, যেটিতে সব দলের সব ছাত্র সংগঠন অংশ নেওয়ার কথা রয়েছে। অর্থাৎ কালকের যে হত্যাকাণ্ডের ঘটনা, এরপর থেকে কিন্তু পুরো চট্টগ্রামের মানুষের মাঝে একটি ক্ষোভ দেখা যাচ্ছে এবং যেটি তারা বিশেষ করে আইনজীবীরা যেটি দাবি করছেন যে আসলে সশস্ত্র সন্ত্রাসীরাই কিন্তু আসলে গতকালকে এই আইনজীবীকে প্রকাশ্যে এভাবে আসলে কুপিয়ে হত্যা করেছে, যেটি আসলে সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। তাই দ্রুত এসব হত্যাকারীদের আটকের দাবি জানাচ্ছেন, পাশাপাশি আইনজীবীদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে ইস্কনকে নিষিদ্ধের। শাকিল, এই ছিল আমার কাছে চট্টগ্রামে আইনজীবী শাকিল। ইভেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইবেন মির। Evening এ চরম ক্রেভিং, ট্রাই কিছু এক্সাইটিং, মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে লেবাননে সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর আগে যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা। চুক্তি কার্যকর হওয়ার ঠিক আগ মুহূর্তেও বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। 1 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে লেবাননে 4000 মানুষের মৃত্যুর পর এলো কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি। নিহতদের কাতারে আছেন হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ সহ সশস্ত্র গোষ্ঠীটির বেশ কয়েকজন প্রভাবশালী কমান্ডার। নিহত হয়েছেন একজন বাংলাদেশীও। সশস্ত্র সংগঠন হেজবুল্লাহ ও ইসরায়েল দুই পক্ষের উপরই চাপ ছিল যুদ্ধবিরতির। অবশেষে তা বাস্তব রূপ পেল। কয়েকদিনের দিন দরবার। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা দুইটা ভিডিও ফুটেজ মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যে কয়েকটি বাছাই করা ভিডিও ফুটেজ দেখেছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য আরেকটি আপডেট ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।